সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব ভাই কইছিলেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু কাজ ছিল, এই জন্য লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা হচ্ছে ৯ ধারাতে ছিলাম। ৯ ধারাতে আমরা কি বললাম যে তামাদির মেয়াদ যদি একবার গণনা শুরু হয় তাহলে সেটা আর কখনোই থামবে না। আর আমরা ১০ ধারাতে চলে যাব, যে ১০ ধারাতে বলতেছে প্রকাশ্য ট্রাস্টি বা তাদের প্রতিনিধির বিরুদ্ধে মামলা। যখন ট্রাস্টের কথা আসবে, শুধুমাত্র এইটুকু মনে রাখবে যে ট্রাস্টের কথা আসলে যে কোনো সময় হচ্ছে মামলা দায়ের করা যায়। ট্রাস্টের কথা আসবে যখন, মানে ট্রাস্টের ক্ষেত্রে কোনো তামাদি নাই, ট্রাস্টের ক্ষেত্রে কোনো তামাদির মেয়াদ নাই, যে কোনো সময় করা যাবে। তারপর দেখেন ১১ ধারাতে বলছে বৈদেশিক চুক্তির উপর মামলা। বৈদেশিক চুক্তির উপর মামলা, এখানে এই যে লিমিটেশন অ্যাক্ট ইজ এ লেক্স ফোরি, এটা বলা হয়েছে এই কারণে যে বিদেশির কোনো চুক্তির উপরে মামলার ক্ষেত্রে এই বাংলাদেশের তামাদি আইন 2019 যেটা, এটা প্রযোজ্য না। এই জন্য এটা হচ্ছে লিমিটেশন ইজ এ লেক্স ফোরি। ঠিক আছে, এটা হচ্ছে বলা হয় তামাদি আইনের ১১ ধারাতে। ১১ ধারাতে বলা হচ্ছে কি যে লিমিটেশন ইজ এ লেক্স ফোরি, মানে এটা স্থানীয় আদালতের আইন। এটা হচ্ছে স্থানীয় আদালতের আইন। এটা হচ্ছে স্থানীয় আদালতের আইন। ঠিক আছে, তারপরে চলে যাব হচ্ছে আমাদের তামাদি আইনের ১২ ধারাতে। তামাদি আইনের ১২ ধারাতে বলতেছে যে আইনগত কার্যধারায় স্যার যে ১০ সময়। ধারাটা একটু বলবেন নি স্যার প্লিজ? জি জি জি। ১০ ধারাটিকে আর একটু বলবেন নি স্যার? ১০ ধারাটা আচ্ছা, বুঝি নেই। ১০ ধারাতে বলতেছে ট্রাস্ট, ঠিক আছে, প্রকাশ্য ট্রাস্টি আর হচ্ছে তাদের প্রতিনিধির বিরুদ্ধে মামলা দায়ের করার তামাদি। যখন ট্রাস্টের কথা আসবে তখন হচ্ছে তামাদির কোনো মেয়াদ নাই, যে কোনো সময় হচ্ছে মামলা দায়ের করা যায়। এখানে কোনো নির্দিষ্ট কোনো তামাদি নাই, শুধুমাত্র এইটুকু মনে রাখবেন যে এটা ট্রাস্ট কিনা। ট্রাস্ট হলেই সেক্ষেত্রে কোনো তামাদির কোনো মেয়াদ নাই। ঠিক আছে, তারপরে আমরা চলে যাবো ১২ ধারাতে। ১২ ধারাতে বলতেছে আইনগত কার্যধারায় যে পরিমাণ সময় গণনা থেকে বাদ দিতে হবে। তাহলে এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিংস। লিগাল প্রসিডিংস, এখানে এই ১২ ধারার মোট ৪টা উপধারা আছে বা ৪টা ভাগ আছে। এই ৪টা ভাগে হচ্ছে আপনারা ডিফারেন্স হতে হচ্ছে আপনারা পড়বেন যে আইনগত কার্যধারায় ব্যয়িত সময়, মানে আপনারা অ্যাজ এ পার্টি হিসাবে, বাদী বিবাদী হিসাবে বা হচ্ছে আসামি হিসাবে আপনারা যে কার্যধারা করেন সেগুলো না, মানে কোর্টে বিচারক কর্তৃক, কোর্ট কর্তৃক বা আইনগত কার্যধারায় যে সময় ব্যয় হয় সেই সময়টা তামাদির মেয়াদ থেকে বাদ যাবে। যেমন হচ্ছে মামলার নথি উপস্থাপন করা, রায় ঘোষণা করা। ঠিক আছে, নথি উপস্থাপন করা, রায় ঘোষণার জন্য
তারপর হচ্ছে আরও অন্যান্য যে বিষয় আছে, এইগুলোতে যে সময় ব্যয় হয় সেই সময়টা তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। এখন দেখেন যে এখানে আপনারা খুব সংক্ষেপে সুন্দর করে ভালো করে একটু মনে রাখবেন, আমি ভালো করে আপনাদের বলবো। দেখেন যে যদি কোনো ব্যক্তি আপনার কোনো মামলা, আপিল, দরখাস্তের জন্য যে দিন ওটা আরম্ভ হয়, মানে যেদিন হচ্ছে আরম্ভ হয় ওই দিন হচ্ছে তামাদির মেয়াদ থেকে গণনা থেকে বাদ যাবে। মানে আপিল, মামলা, দরখাস্তের জন্য যেদিন উক্ত মেয়াদ আরম্ভ হয় সেই দিন হচ্ছে বাদ যাবে। মানে আপনার যেদিন হচ্ছে শুরু হয়, শুধু এইটুকু লিখে রাখবে যে যেদিন শুরু হয় বা আরম্ভ হওয়ার দিন তামাদির মেয়াদের দিন ধরা যাবে না। তামাদির মেয়াদ গণনা করতে হলে যেদিনকে শুরু হবে তামাদির মেয়াদ ওই দিনকে গণনা করা যাবে না। যেমন এটা হচ্ছে আপনার মূল মামলা, আপিল এবং দরখাস্তর ক্ষেত্রে, মূল মামলা, আপিল এবং দরখাস্তর ক্ষেত্রে যেদিন হচ্ছে আরম্ভ হয় ওই দিন হচ্ছে গণনা করা যাবে না, ওই দিন বাদ যাবে। আরেকটা হচ্ছে রায় ঘোষণার দিন। রায় ঘোষণার দিন আপিল, লিভ টু আপিল, রায়, রিভিউয়ের দরখাস্তের জন্য যেদিন উক্ত বিষয়ের কি হয়, রায় ঘোষণা হয়, এই রায় ঘোষণার দিন তামাদির মেয়াদ থেকে তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। তাহলে আমরা এখানে অলরেডি দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে আরম্ভ হওয়ার দিন, আরেকটা হচ্ছে রায় ঘোষণার দিন। রায় ঘোষণার দিন। তারপরে চলে যাবেন হচ্ছে তিন নম্বরে, এটা হচ্ছে যে আপনার রায়ের উপর উক্ত ডিগ্রি প্রতিষ্ঠিত হয়, রায়ের নকল সংগ্রহ করতে যে সময় লাগে তা বাদ দিতে হবে, যে ক্ষেত্রে ডিগ্রি সম্পর্কে আপিল রিভিউ প্রার্থনা করা হয়। তাহলে 3 নম্বরটা হচ্ছে নকল সংগ্রহের জন্য যে সময় ব্যয় হয় ওই সময় বাদ দিতে হবে। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? অলরেডি 3টা জিনিস পেয়ে গেছি। একটা হচ্ছে আরম্ভ হওয়ার দিন বাদ যাবে, আরেকটা হচ্ছে রায় ঘোষণার দিন বাদ যাবে, আরেকটা হচ্ছে নকল সংগ্রহের যে সময় ব্যয় হয় ওই সময় বাদ যাবে। তারপর দেখেন কোনো রোয়েদাত বাতিল করার দরখাস্তের জন্য রোয়েদাত উত্তোলন করতে যে সময় লাগে তা বাদ দিতে হবে। এই রোয়েদাত উত্তোলন করতে যে সময় লাগে সেই সময় তামাদির মেয়াদ গণনা থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা মোট 4টা জিনিস পাইছি। বলেন তো কি কি? স্যার একটা প্রশ্ন, রোয়েদাদটা জানার ছিল, রোয়েদাদটা কি? রোয়েদাত কি এটাকেও বলতে পারবেন? সালিশনামা। বলেন দেখি কে জানেন। সালিশনামা স্যার। আর কেউ? ভালো করে একটু করে বলেন যাতে বাকি যারা যারা বুঝতে পারে। মানে সালিশের রায়, গ্রাম্য সালিশের রায় বা এটাই তো মনে হয় স্যার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে দেখেন যে একই জিনিসের আইনে অনেক ধরনের আপনার নাম থাকে, শব্দ ডিফারেন্স থাকে, কিন্তু ঘটনা এক বা বিষয় এক, ঠিক আছে? সুতরাং এইগুলো হচ্ছে আপনারা জাস্ট এরকমভাবে পড়বেন যেন আপনারা ওই শব্দগুলো বুঝতে পারেন। আবার যারা প্রশ্নকর্তা থাকে না তারা কিন্তু এই ডিফারেন্স বা আপনার যে আনকমন শব্দ আছে ওই শব্দটা দিয়ে হচ্ছে আপনার কি করে, আপনার কিন্তু হচ্ছে পরীক্ষাতে দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার, তার মানে মোট 4টা জিনিস আমরা এখানে পাইলাম। কি কি বলেন তো একটু? ভাই হচ্ছে মামলা, আপিল বা দরখাস্ত যেদিন শুরু হবে সেই দিনটা। তারপরে হচ্ছে এটাকে রায় আমরা ঘোষণা। সংক্ষেপ করে নিব, এটাকে আমরা সংক্ষেপ যে আরম্ভ হওয়ার দিন বা শুরু হওয়ার দিন বাদ। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তারপরে ওই যে রায় ঘোষণার ডিগ্রি, এগুলা দেওয়ার জন্য যে দিনটা ব্যয় হয় ওইটা। তারপর হচ্ছে রায়ের হচ্ছে নকল গ্রহণের জন্য যে সময়টা ব্যয় হয়। আর ওই রোয়াদাত, যেটা মানে ওইটার উত্তোলন করতে যে সময়টা ব্যয় হয়। তাহলে এখানে আমরা 4টা জিনিস কি কি পাইলাম আমি আবার একটু সংক্ষেপে বলি, আপনারা শুধুমাত্র এই সংক্ষেপটা সুন্দর করে মনে রাখবেন। একটা হচ্ছে আরম্ভ হওয়ার দিন বাদ, 2 নম্বর হচ্ছে রায় যেদিন ঘোষণা হবে ওই দিন বাদ, 3 নম্বরটা হচ্ছে নকল উত্তোলনের জন্য যে সময় ব্যয় হয় ওই সময় বাদ, আর 4 নম্বরটা হচ্ছে রোয়েদাত উত্তোলনের জন্য যে সময় লাগে সেই সময় বাদ। তাহলে এই 4টা পরীক্ষাতে যদি আপনাদের আসে, এই 12 ধারা থেকে কিন্তু রিটেনে প্রশ্ন আসবে। 12 ধারাতে রিটেনে প্রশ্ন আসবে, 12 ধারা থেকে রিটেনে প্রশ্ন আসবে। তারপর হচ্ছে 6 ধারা থেকে 7 ধারা, 8 ধারা থেকে রিটেনে প্রশ্ন আসবে, 5 ধারা থেকে রিটেনে আসবে, 3, 4 ধারা থেকে রিটেনে প্রশ্ন আসবে। আমরা এই পর্যন্ত রিটেনের জন্য পাইছি 3, 4, 5, 6, 7, 8
আর হচ্ছে 12 ধারা, ঠিক আছে? হ্যাঁ, এখন তাহলে এই কোন কোন সময় আইনগত কার্যধারায় সময় বাদ যাবে, তাহলে আমরা চারটা জিনিস পাইছি। একটা হচ্ছে আরম্ভ হওয়ার দিন, একটা হচ্ছে রায় ঘোষণার দিন, আর একটা হচ্ছে আপনার নকল উত্তোলনের যে সময় ব্যয় হয়, রোয়েদাদ উত্তোলনের যে সময় ব্যয় হয়। এইগুলো হচ্ছে আপনার কি হবে, তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে, তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। এটা হচ্ছে 12 ধারা চলে গেল, ঠিক আছে? এটা হচ্ছে 12 ধারা। 12 ধারার ইংরেজি টাইটেলটা পড়বেন, একটা হচ্ছে এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিংস, লিগাল প্রসিডিংস। তারপর আমরা চলে যাবো 13 ধারাতে। 13 ধারাতে বলতেছে বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি এলাকা হতে বিবাদীর অনুপস্থিতকালীন সময় গণনা থেকে বাদ যাবে। এখানে শুধুমাত্র দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে এই 13 ধারা হচ্ছে বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য, আর হচ্ছে বিবাদী যখন বিদেশে থাকবে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে, এইটুকুই, আর কিচ্ছু পড়ার দরকার নাই, ঠিক আছে? একটা হচ্ছে যে আপনার এই 13 ধারা শুধুমাত্র বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য, আর যে ক্ষেত্রে বিবাদী হচ্ছে বাংলাদেশের বাইরে থাকে, বিদেশে থাকে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে, আর কিচ্ছু পড়ার দরকার নাই এই 13 ধারা থেকে। এই দুইটা জিনিস শুধু মনে রাখবেন। তারপর 13 ধারাতে চলে যাবেন, 14 ধারাতে চলে যাবেন। 14 ধারাতে কি বলতেছে, এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিতে হবে। এই টাইটেলের মধ্যে আপনার অনেকগুলো এমসিকিউ আছে, এই 14 ধারার টাইটেলের মধ্যে অনেকগুলো এমসিকিউ আছে। কি কি এমসিকিউ? 1 নম্বর হচ্ছে এখতিয়ারবিহীন আদালতে, এখতিয়ারবিহীন আদালতে। 2 নম্বরটা হচ্ছে সৎ উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে দায়েরকৃত মামলা কি হবে, আপনার হচ্ছে তামাদির মেয়াদ গণনা, তার সেক্ষেত্রে সেই সময়টুকু বাদ যাবে। দেখেন এই 14 ধারা আপনার দুইটা ক্ষেত্রে প্রযোজ্য, একটা হচ্ছে মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, আর একটা হচ্ছে দরখাস্ত বা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, আর একটা হচ্ছে দরখাস্ত বা আপনার হচ্ছে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। এই 14 ধারার সাথে 12 ধারা হচ্ছে আপনি কি করবেন, পার্থক্য বের করবেন। এই আপনার হচ্ছে 12 ধারার 14 ধারার সাথে 5 ধারার পার্থক্য বের করবেন। তারপর দেখেন এখানে তাহলে মূল বিষয় কি কি দাঁড়াচ্ছে। একটা হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তি, যেমন ধরেন একটা মামলা দায়ের করবে হচ্ছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, দায়ের করে দিচ্ছে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করে দিল। তা ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তো আপনার কোনো এখতিয়ার নাই। যখন এখতিয়ার নাই, যখন হচ্ছে বাদী হচ্ছে সরল বিশ্বাসে, সরল বিশ্বাসে কি করেছে, আপনার হচ্ছে মামলা দায়ের করেছে। যখন সরল বিশ্বাসে মামলা দায়ের করলো তখন তার কোনো গিল্টি নাই। যখন গিল্টি নাই তাহলে এই যে সময়টা ব্যয় হয়েছে, এই ব্যয় হওয়ার সময়টা তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে, বাদ যাবে। আবার ধরেন যে কোনো একটা মামলা দায়ের করার কথা ছিল সিনিয়র